আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন পণ্যের বাজারে আগুন, ভোজ্য তেলে সিন্ডিকেটের আগ্রাসী দাপট, যুদ্ধের আঁচে জ্বালানি তেলে সংকট, গ্যাস নেই, সার সীমিত, উৎপাদন সংকুচিত হওয়ার আশঙ্কা, সার্বিক কৃষি ব্যবস্থা হুমকিতে, স্বাস্থ্য খাতে হাম অব্যবস্থাপনা, শিল্প ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে আমদানি রফতানির শ্লথগতি পুরো অর্থনীতিকে চাপে ফেলেছে। সব মিলিয়ে একটা ছবি পরিষ্কার, ধীরে ধীরে ডুবছে দেশের অর্থনীতি। দেশে নির্বাচিত সরকার আছে, কিন্তু বাস্তবে সরকারের অস্তিত্ব টের পাচ্ছে না সাধারণ মানুষ। সরকার সত্যি কার্যকর কিনা এই প্রশ্ন উঠছে, কারণ বাজারের আগুন শেষ পর্যন্ত ঠাঁই নিচ্ছে মানুষের পেটে। অনেকে তো দুর্ভিক্ষের আশঙ্কাও করছেন। আমি এমন কঠিন ভবিষ্যৎবাণী করতে চাই না, কিন্তু প্রশ্ন করতে চাই, বিশাল পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে ক্ষমতায় আসা সরকার, আই হ্যাভ এ প্ল্যান নিয়ে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমান কেন পারছেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে? আপনারাও বলুন, কেন পারছে না সরকার? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, চলুন ভোজ্য তেলের বাজারে যাই। সবার আগে বাজার থেকে বোতল উধাও, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে, 30, 35, 40 টাকা বেশি। এটা কি স্বাভাবিক বাজার নাকি নিয়ন্ত্রিত অরাজকতা? গত বছরের নভেম্বর থেকেই আমরা দেখেছি 5-6টি কোম্পানির সিন্ডিকেট পর্যাপ্ত মজুতের পরও সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। গত ডিসেম্বরেই অন্তর্বর্তী সরকার দাম বাড়িয়েছে ভোজ্য তেলের, কিন্তু থামেনি ওই কোম্পানিগুলোর কারসাজি। এখন আবার এই এপ্রিলে এসে লিটারে 12 টাকা বাড়াতে নির্বাচিত সরকারকে চিঠি লিখে চাপ দিচ্ছে মালিক সমিতি। সরকার অনুমোদন না দিলে নিজেরাই নাকি নতুন দাম কার্যকর করবে, নয়তো সরবরাহ বন্ধ থাকবে। ভোক্তাদের ভোগান্তির সীমা নেই। সরকার কি করছে এই প্রেক্ষাপটে সেটাও স্পষ্ট নয়। বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজার বিবেচনায় নিলেও এখন ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো দরকার নেই। অথচ উৎপাদকরা, মিল মালিকরা, বড় ব্যবসায়ীরা 955 টাকার 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম 1020 টাকা, 176 টাকার খোলা সয়াবিন 185 টাকা, 164 টাকার পাম অয়েল প্রতি লিটার 177 টাকা করার প্রস্তাব দিয়েছেন, এবং সরকারের অনুমতি পাওয়ার আগেই গত বৃহস্পতিবার থেকে, গতকাল থেকেই বর্ধিত মূল্য কার্যকরের ঘোষণা দিয়েছেন। চিন্তা করুন। অথচ বাস্তবতা হচ্ছে, প্রতি লিটার খোলা সয়াবিন কিনতে ক্রেতাকে 210 টাকা গুনতে হচ্ছে, অর্থাৎ লিটারে 34 টাকা বেশি। খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিলাররা দোকানে আসছেন না, অর্ডার নিচ্ছেন না। তারা জানিয়েছেন দাম বাড়বে, এরপর তেল বাজারে আসবে, আর মূল্য কার্যকর না হলে কোনো কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করবে না। অভিযোগ পরিষ্কার, কয়েকটি কোম্পানির সিন্ডিকেট গোটা বাজার নিয়ন্ত্রণ করছে। এই যে হুমকি, দাম না বাড়লে তেলই দেবে না, এটি কি ব্যবসা নাকি বাজারকে জিম্মি করা? নির্বাচিত সরকার কেন বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না? কেউ বলছেন কঠোর তদারকির অভাবেই এমন হচ্ছে, কেউ বলছেন সরকার পছন্দের ব্যবসায়ীদের পকেট ভরতে যথাযথ উদ্যোগ নিচ্ছে না, সুযোগ করে দিচ্ছে 2 পয়সা কামিয়ে নেবার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের দুর্বল তদারকির সুযোগেই সিন্ডিকেট শক্তিশালী হচ্ছে। এর সাথে আছে নীতিগত সমস্যা, পলিসির সমস্যাও আছে। সরকার হয়তো যথাযথ পলিসি নিতে পারছে না। ফলাফল, ভোজ্য তেলের বাজার পুরোপুরি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। অভিযোগ আছে, এই সিন্ডিকেটের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। সবসময় আমরা এটা শুনি, দলীয় ব্যবসায়ীর কথা শুনি, এবং রাজনৈতিক সংযোগের কথাও বলা হয়। তাই
বিশেষজ্ঞরা বলছেন এই নেটওয়ার্ক না ভাঙলে বাজার কখনোই ঠিক হবে না। দর্শক, শুধু কি ভোজ্য তেল? খোঁজ নিলে বুঝতে পারবেন বা বাজারে গেলে জানবেন, বাজারে মুরগি, চিনি, এলপিজি, সবজি সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মানে প্রতিদিনই আসলে বাড়ছে 2-4-5 টাকা করে। বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার দোহাই দিয়ে সরবরাহ অনিশ্চয়তা এবং পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে এমন পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। মানে বাঙালির যে বলা হয় 3টি হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রান্নার গ্যাসে। এপ্রিলে 12 কেজি এলপিজির দাম এক লাফে 387 টাকা বাড়ানো হয়েছে, করা হয়েছে 1728 টাকা। এটা এই সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। যদিও ক্রেতারা বলছেন 12 কেজির সিলিন্ডার 2000 টাকার নিচে কেনা যাচ্ছে না। এমন দুঃসহ পরিস্থিতিতে গোদের উপর বিষ ফোড়ার মতো সার সংকটে কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়েছে। প্রয়োজনীয় গ্যাস সরবরাহের অভাবে একের পর এক সার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় উৎপাদন মারাত্মকভাবে কমেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সার আমদানিও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন মৌসুমের জন্য প্রয়োজনীয় সার মজুদ সরকারের কাছে নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিল্প সচিব ওবায়দুর রহমান। তিনি বলেছেন, গ্যাস সংকটের কারণে দেশে 4 লাখ টনের বেশি সারের ঘাটতি সৃষ্টি হয়েছে। আগামী জুন পর্যন্ত কৃষির জন্য 6 লাখ টনের বেশি সার মজুদ রাখার সরকারের লক্ষ্য থাকলেও মজুদ রয়েছে মাত্র 2.17 লাখ টন, মানে ওই যে 4 লাখ টন ঘাটতি। ফলে বড় মৌসুম সহ আসন্ন আমন ধানের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ফলন কমে গেলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। ওই যে দুর্ভিক্ষের কথা কেউ বলছেন, এ কারণেই হয়তো সেটি বলা হয়েছে। শিল্পের বিভিন্ন খাতে আমদানি রফতানির ধীর গতি, এলসি খোলা যাচ্ছে না, স্পেয়ার পার্টসের এলসি নেই, ক্যাপিটাল মেশিনারিজের এলসি নেই। অনেকদিন ধরে সেই অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে ধস নেমেছে সেটি এখনো চলছে। সব মিলিয়ে পুরো অর্থনীতিকে নিচের দিকে টানতে শুরু করেছে ক্রমাগত। বিশ্বব্যাংক বলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের বড় ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে পড়তে পারে কি পড়ছে, এটি তো আমরা বুঝতেই পারছি। যার ফলে দুর্বল প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র বৃদ্ধি, কর্মসংস্থান হ্রাস এবং ঋণ বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। ঋণ নিয়ে আমি একটি কন্টেন্ট করতে চাই, আশা করি। মানে ভয়াবহ চিত্র সেখানেও। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সংক্ষেপে সানেম, তারা বলছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 40% এবং এলএনজির দাম 50% পর্যন্ত বাড়লে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি তাদের কয়েকদিন আগের এই তথ্য। প্রকৃত জিডিপি কমতে পারে প্রায় 1.2%, রপ্তানি কমতে পারে প্রায় 2%, এগুলো সানেমের তথ্য। আমদানি কমতে পারে প্রায় 1.5%, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি বাড়তে পারে প্রায় 4%, মানুষের প্রকৃত মজুরি প্রায় 1% কমে যাওয়ার আশঙ্কার কথাও বলছে সানেম। বিশ্বব্যাংকের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যেটা এপ্রিল 2026-এর এই প্রতিবেদন, চলতি বছরে বাংলাদেশে নতুন করে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% নেমে আসতে পারে। তার মানে অর্থনীতি ডুবতে শুরু করেছে। কিন্তু আমি বলবো, অর্থনীতি ডুবছে এটাই আসলে শেষ কথা নয়। আসলে মানুষ ডুবছে, বাংলাদেশের সীমিত আয়ের সাধারণ মানুষ ডুবছে। কারণ তাদের আয় বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে প্রতিদিন। ফলে অনেক মানুষ বাধ্য হয়ে কম কিনছে, কেউ প্রয়োজনীয় পণ্য বাদ দিয়ে দিচ্ছে, কেউ সস্তার বিকল্প খুঁজছে। এই পরিস্থিতিতে সরকারকে সক্রিয় দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ।
এই যে বাজারে আগুন, ভোজ্য তেলে সিন্ডিকেট, কোন পণ্যে মজুদের দাপট, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় হাম আতঙ্ক, মানবিক মূল্যবোধ পর্যন্ত মানুষের শূন্য হয়ে যাচ্ছে একের পর এক শিশুর মৃত্যুতে। শিল্পে উৎপাদন সহ সর্বত্র নিম্নমুখী প্রবণতায়। গার্মেন্টসের চিত্র তো আপনারা জানেন কত শতাংশ কমেছে। সব ক্ষেত্রে নেতিবাচক, নিম্নমুখী পরিসংখ্যান। এইসব নিম্নমুখী প্রবণতায় সার্বিকভাবে ডুবছে দেশের অর্থনীতি। কিন্তু নির্বাচিত সরকার বেশ উৎসবের সাথে কার্ডের পর কার্ড প্রবর্তন করছেন, চালু করছেন, কিন্তু পরিস্থিতি তাতে সামাল দেওয়া যাচ্ছে না। বরং ভোজ্য তেলের বাজারে ক্রমবর্ধমান অস্থিরতা, সরকারের উদাসীনতায় কিছু সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কাটছে, আপনার আমার পকেট কাটছে। জনজীবনের মারাত্মক নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা বলুন তো, কেন অর্থনীতির নিম্নমুখী ধারা ঠিক করতে পারছে না সরকার? এটা কি শুধুই অদক্ষতা নাকি অন্য কিছু? জবাব শুনতে চাই আপনার কাছ থেকে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।